হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা আর বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাও। সো আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি পর্ব 14তে চলে আসছি। আমাদের আর একটা লেকচার হইলেই ক্লাসটা শেষ হয়ে যাবে। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। সো আজকে আমরা হচ্ছে কুয়ার বিভিন্ন ম্যাথ দেখব, এরপর হচ্ছে ভার কেন্দ্রের সরণ নিয়ে আলোচনা করব। কুয়ার ক্ষেত্রে, চৌবাচ্চার ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ কিভাবে হয় ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে কাজ ক্ষমতা, আমরা কাজ আর শক্তি নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা ক্ষমতা নিয়ে আলোচনা করব আর যন্ত্রের ক্ষেত্রে কর্মদক্ষতা কিভাবে বের করা হয় ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাও। আর হচ্ছে যারা যারা এখনো আসে নাই তাদেরকে একটু মেনশন দাও, যারা যারা এখনো আসো নাই তাদেরকে একটু মেনশন করে দাও ফ্রেন্ডদেরকে। আর সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা জানাও। যারা যারা আসসালামু আলাইকুম জানিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছো অ্যান্ড আমার কথা শুনতে পাচ্ছ। ওকে, আমি দেখতে পাচ্ছি 32 জন আছো লাইভে। ওকে, জান্নাতুল তাসরিন চৌধুরী, হাকুনা, ওকে, কাউসার, মারুফা, ইফতেকার, অরিত্র, পায়েল সাহা, ওকে, জান্নাতুল তাসরিন, আবির হাসান, সুদীপ্ত চৌধুরী, শোনা যায় ভাইয়া। আচ্ছা, ওকে। সো ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা তাইলে শুরু করে দেই। সো আজকের ক্লাসের আমাদের মেইন যে আলোচনাটা সেটা হবে, সবাই আমাকে একটু জানাও যে কুয়া আর চৌবাচ্চার মধ্যে পার্থক্যটা কি। সবাই একটু জানাও যে কুয়া আর চৌবাচ্চার মধ্যে পার্থক্যটা কি। সো সবাই একটু জানাও কুয়া ও চৌবাচ্চার মধ্যে পার্থক্য কোথায়? কুয়া ও চৌবাচ্চার মধ্যে পার্থক্য কি? এই কোয়েশ্চেনটা সবাই আমাকে একটু জানাও যে কুয়া ও চৌবাচ্চার মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, এই জিনিসটা আমাকে একটু জানাও। এই জিনিসটা আমাকে একটু জানাও। এই জিনিসটা আমাকে একটু জানাও যে কুয়া আর চৌবাচ্চার মধ্যে পার্থক্যটা কি। কুয়া আর চৌবাচ্চার মধ্যে পার্থক্যটা কি এই জিনিসটা একটু জানাও। ঠিক আছে, কুয়া আর চৌবাচ্চার মধ্যে পার্থক্য কি একটু জানাও। কুয়া চৌবাচ্চার মধ্যে পার্থক্য কি জানাও। সবাই আসতে শুরু করেছো। ওকে, চলে আসো সবাই। যারা যারা কুয়া গোলাকার, আচ্ছা, আবিদ হোসাইন আবিদ লিখছো যে কুয়া গোলাকার। আচ্ছা, কুয়া গোলাকার, চৌবাচ্চাও তো গোলাকার, পার্থক্য কোথায়? কুয়া আর চৌবাচ্চার মধ্যে পার্থক্য কি? একটা বেসিক পার্থক্য তোমরা বলো, একটা বেসিক পার্থক্য। কুয়া সিলিন্ডার আকৃতির আর চৌবাচ্চার তো ডট ডট ডট। ওকে, আকৃতির মধ্যে পার্থক্য পুরোপুরি বুঝি না ভাইয়া। কুয়া মানে সিলিন্ডারের মতো, চৌবাচ্চা মানে পুকুরের মতো, পুকুরও তো সিলিন্ডারের মতো। আচ্ছা, সিম্পলি সো তোমাদেরকে কুয়া চৌবাচ্চা বললে দেখো, একটা হচ্ছে কুয়া আর একটা হচ্ছে চৌবাচ্চা। একটা হচ্ছে কুয়া, একটা হচ্ছে চৌবাচ্চা। সো সিম্পলি একটা কথা লিখে রাখো, কুয়াতে ওয়াটার লেভেল চেঞ্জ হয় না। ওয়াটার লেভেল চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না। আমি আগে লিখে দিচ্ছি তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। চৌবাচ্চার মধ্যে ওয়াটার লেভেলটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। ওয়াটার লেভেল কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। সো আজকের পর থেকে তোমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে কুয়া আর চৌবাচ্চার মধ্যে পার্থক্য কি, সিম্পলি তোমরা বলে দিবা যে কুয়ার মধ্যে ওয়াটার লেভেল চেঞ্জ হয় না আর চৌবাচ্চার মধ্যে ওয়াটার লেভেল কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। সো এখন ওয়াটার লেভেল জিনিসটা কি, এটার জন্য তুমি সিম্পলি কুয়ার মধ্যে লিখে রাখো, কুয়া অনেকটা পুকুর বা সমুদ্রের মতো আচরণ করে। কুয়া অনেকটা, এটি অনেকটা পুকুর বা সমুদ্রের মতো আচরণ করে।
কুয়া অনেকটা কিসের মতো? পুকুর বা সমুদ্রের মতো আচরণ করে, ঠিক আছে? কুয়া অনেকটা পুকুর বা সমুদ্রের মতো আচরণ করে। ওকে, সো তুমি সিম্পলি চিন্তা করে দেখো, তুমি পুকুর বা সমুদ্র থেকে এক বালতি পানি নিলে কি পুকুরের লেভেলটা চেঞ্জ হবে? সমুদ্র থেকে তুমি এক বালতি পানি তুলে নাও, লেভেলটা চেঞ্জ হবে? নো, লেভেলটা সেম থাকবে, লেভেলটা কখনোই চেঞ্জ হবে না। তুমি পুকুর থেকে বা সমুদ্র থেকে বা একটা জলাশয় থেকে যদি এক বালতি পানি তুলে নাও বা কয়েক বালতি পানিও যদি তুমি তুলে নাও, তাহলে লেভেলটা কি চেঞ্জ হবে? নো, লেভেলটা একই থাকবে, লেভেলটা কখনো চেঞ্জ হবে না। বাট চৌবাচ্চার ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা চেঞ্জ হয়। চৌবাচ্চার ক্ষেত্রে কিন্তু তুমি চৌবাচ্চা কিন্তু একটা নির্দিষ্ট আকৃতির একটা কি একটা সাইলিন্ড্রিক্যাল শেপের একটা কনিক বা একটা সাইলিন্ড্রিক্যাল শেপের একটা বস্তু, যেটার মধ্যে নির্দিষ্ট অ্যামাউন্ট অফ কি থাকে, পানি থাকে। অ্যান্ড তুমি যখন ওখান থেকে পানি তুলবা, কন্টিনিউয়াসলি তোমার ওয়াটার লেভেলটা চেঞ্জ হবে। এই কথাগুলো সবাই বুঝতে পারছো কিনা জানাও, যে কুয়ার মধ্যে ওয়াটার লেভেলটা চেঞ্জ হয় না। যেমন আমি যদি একটা কুয়া আঁকি, সো দেখো কুয়াটা হচ্ছে অনেকটা এরকম, যে ধরো এরকম একটা, এটা হচ্ছে একটা কুয়া, ঠিক আছে? এখানে মনে করো পানি আছে, এখানে কি আছে? এখানে পানি আছে। কুয়া অনেক গভীর, হ্যাঁ কুয়া অনেক গভীর, ঠিক আছে? অনেক গভীর থেকে নেওয়া হয় আর কি। ওকে, এটা হচ্ছে ধরো কুয়া, ঠিক আছে? সো এটা হচ্ছে কুয়া। আর চৌবাচ্চা হচ্ছে একটা ড্রামের মতো, ঠিক আছে? চৌবাচ্চা হচ্ছে কি? চৌবাচ্চা হচ্ছে একটা ড্রামের মতো, একটা ড্রাম ধরে নিতে পারো। ওই যে অনেকের বাথরুমে দেখবা বিশাল বিশাল ড্রাম আছে, অনেকের বাসায় আছে, বাসার মধ্যে বিশাল বিশাল ড্রাম আছে, ওইগুলাই হচ্ছে চৌবাচ্চা, যেখান থেকে তোমরা পানি তুলে ইউজ করো। ওকে, সো চৌবাচ্চা হচ্ছে সিলিন্ডার আকৃতির। ওকে, এটা হচ্ছে চৌবাচ্চা, আর এটা হচ্ছে কি? কুয়া। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কুয়া। তাহলে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এখানের মধ্যে যদি পানি থাকে, এই চৌবাচ্চাটার মধ্যে যদি পানি থাকে, সো চৌবাচ্চার মধ্যে পানি থাকলে ধরো এই জায়গার পানিটার যে পরিমাণ সরণ, তুমি যখন পানি তুলবা, এই জায়গায় থাকা পানির পার্টিকেলসগুলো যে পরিমাণ সরণ হবে, এই জায়গায় থাকা পানির পার্টিকেলসগুলোর সেম পরিমাণ সরণ কিন্তু হবে না। এই জায়গায় থাকা পার্টিকেলসগুলোর কিন্তু সেম পরিমাণ সরণ হবে না। অর্থাৎ তুমি যখন চৌবাচ্চা থেকে পানি তুলবা, ওই পানি তোলার সময় প্রত্যেকটা পয়েন্টের জন্য সরণটা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। এই একই জিনিসটা আমি তোমাদেরকে একটা ইটকে আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থানে তোলার জন্য কৃতকাজের সময়ও পড়েছিলাম। বাট তুমি যখন এখানের মধ্যে, এটা হচ্ছে কি? কুয়া। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কুয়া, ঠিক আছে? এটা হচ্ছে কুয়া। তুমি যখন একটা বালতি, একটা চেনের সাহায্যে একটা যখন বালতি ফেলছো, ধরো তুমি একটা দড়ির সাহায্যে এখানে একটা বালতি ফেলছো, ঠিক আছে? একটা বালতি ফেলে এখান থেকে পানি তুলবা। সো এই পানিটাকে তোমার এটা যদি হাইট হয়, এটা যদি এইচ হাইট হয়, তাহলে পুরো পানিটাকে, পুরো এক বালতি পানিকে কিন্তু তোমার এইচ হাইট পর্যন্ত তুলতে হবে, রাইট? সো কুয়ার ক্ষেত্রে কৃতকাজটা সবসময় মাথায় রাখবা, কুয়া থেকে পানি তুলতে কৃতকাজটা হবে W=mgh। এখানে আমার সরণটা কিন্তু পুরোটাই, মানে তুমি যত নিচু থেকে পানি তুলতেছো, যত নিচু থেকে যত উঁচাই পানি তুলতেছো, তার মধ্যে যে গ্যাপটা, কুয়ার জন্য কৃতকাজ হচ্ছে কত? W=mgh। কুয়ার জন্য কৃতকাজ হচ্ছে W=mgh। এটা কখনো চেঞ্জ হবে না। কুয়ার জন্য আমাদের কৃতকাজ হচ্ছে W=mgh, এটা কখনোই চেঞ্জ হবে না। সো তোমাদেরকে যদি প্রশ্নের মধ্যে কুয়া বলে, তখন তোমরা কখনো ভার কেন্দ্রের সরণ হিসাব করবা না, ঠিক আছে? কোয়েশ্চেনের মধ্যে যদি তোমাকে কুয়া বলে, তুমি কখনোই ভার কেন্দ্রের সরণ হিসাব করবে না। বিকজ তুমি কুয়া থেকে যতই পানি তুলো না কেন, এই ওয়াটার লেভেলটা, কুয়ার মধ্যে ওয়াটার লেভেলটা চেঞ্জ হয় না। তাহলে আজকের পর থেকে তুমি একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে কুয়া থেকে কুয়ার চৌবাচ্চার মধ্যে যদি তোমাকে পার্থক্য বলে, তুমি সিম্পলি বলে দিবা কুয়ার মধ্যে ওয়াটার লেভেল চেঞ্জ হয় না, আর চৌবাচ্চার মধ্যে ওয়াটার লেভেলটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। আচ্ছা, এবার আমাকে বলো, একটা জিনিস থেকে, মানে একটা চৌবাচ্চা থেকে আমি পানি তুলতেছি, অ্যান্ড পানি তোলার কারণে ওই চৌবাচ্চাটার ওয়াটার লেভেল কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, তাহলে একটা চৌবাচ্চা থেকে পানি তোলার সময় যদি ওয়াটার লেভেলটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হইতে থাকে, তাহলে আমি সেক্ষেত্রে কি আমি সেক্ষেত্রে কোন ধরনের সরণ নিব? নর্মাল সরণ নাকি ভার কেন্দ্রের সরণ? এই জিনিসটা একটু কমেন্ট করে জানাও। আমি একটা চৌবাচ্চা থেকে পানি তুলতেছি, অ্যান্ড ওই চৌবাচ্চার ওয়াটার লেভেল কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে, বিকজ আমি যতই পানি তুলবো লেভেলটা ততই নিচে নামবে, রাইট? সো ওয়াটার লেভেলটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। সো ওয়াটার লেভেল যদি কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়, তাহলে ওই ক্ষেত্রে আমি কি সিম্পল সরণ নিব নাকি ভার কেন্দ্রের সরণ নিব? জানাও।
ওকে, তালহা জুবাইর ভার কেন্দ্রের সরণ। ক্লাস কি শেষ হবে না? আজকে হচ্ছে সেকেন্ড লাস্ট ক্লাস, এরপরে লাস্ট ক্লাস। ওকে, সো এই হচ্ছে অবস্থা। ওয়াটার লেভেল কন্টিনিউয়াসলি যদি চেঞ্জ হয় তাহলে আমাদেরকে হিসাব করতে হবে ভার কেন্দ্রের সরণ। সো এই ক্ষেত্রে কৃতকাজ, সো দেখো এই ক্ষেত্রে কৃতকাজ হচ্ছে কত? এই ক্ষেত্রে কৃতকাজ সমান বল গুণ ভার কেন্দ্রের সরণ। সো চৌবাচ্চার ক্ষেত্রে কৃতকাজ হচ্ছে বল গুণ কত? বল গুণ ভার কেন্দ্রের সরণ। ওকে, চৌবাচ্চার ক্ষেত্রে কৃতকাজ হচ্ছে আমাদের বল গুণ ভার কেন্দ্রের সরণ। সো আমাদেরকে এই ভার কেন্দ্রের সরণটা একটু প্যারা দেয় মাঝে মধ্যে। সো ভার কেন্দ্রের সরণটা বের করা খুবই সোজা, যারা এই জিনিসটা বের করতে পারো না তাদের জন্য একটু প্যারা, বাট এই জিনিসটা বের করতে পারাটাই হচ্ছে কথা, বাট এটা খুবই সোজা। সো এই জিনিসটা বের করার জন্য একটা বিশাল বড় প্রমাণ আছে, যে প্রমাণটা আসলে কোনো দরকার নেই, আমরা শর্টকাট ওয়েতে শিখবো ভার কেন্দ্রের সরণ নির্ণয় করাটা, বিকজ আমাদের ম্যাথের মধ্যে কোনো প্রমাণ করতে হয় না, শুধুমাত্র ভার কেন্দ্রের সরণ নির্ণয়ের কনসেপ্টটা জানা থাকলে হবে। সো এটা একটা বিশাল প্রমাণ আছে যে ভার কেন্দ্রের সরণ কেন অর্ধেকে কাজ করে, বা এটা কোনো দরকার নেই, এগুলোর কোনো দরকার নাই করার, আমাদের যেহেতু টাইম খুবই কম। সো আমরা ভার কেন্দ্রের সরণটা কীভাবে হিসাব করতে হয় সেটা দেখবো। সো লাস্ট আরেকটা কথা বলে রাখি, কুয়ার ক্ষেত্রে আমার কৃতকাজ হচ্ছে কত? mgh। এইচটা সবসময় ফিক্সড থাকবে, যত উচ্চতায় তুমি পানি তুলতেছো এইচটা ঠিক তত। কেন? বিকজ কুয়ার ক্ষেত্রে ওয়াটার লেভেল যেহেতু চেঞ্জ হয় না, এখান থেকেই পানিটা উঠানো হচ্ছে, রাইট? কুয়ার ক্ষেত্রে যেহেতু ওয়াটার লেভেলটা চেঞ্জ হচ্ছে না, সো এখান থেকেই তুমি পানিটাকে উঠাবা। অ্যান্ড এখান থেকে এক বালতি পানি নিয়ে নিলেও কিন্তু এই লেভেলটা চেঞ্জ হবে না, সো এখান থেকেই তুমি পানিটাকে উঠাচ্ছ। সো দ্যাটস ওয়াই কুয়ার ক্ষেত্রে আমার নর্মাল যেটা সরণ এইচ, মানে যতটুকু তুমি তুলতেছো অতটুকুই হচ্ছে তোমার সরণ mgh। সো এই জিনিসটা আশা করি সবার ক্লিয়ার। এখন ভার কেন্দ্রের সরণটা কিভাবে বের করতে হয় ওই জিনিসটা আমরা দেখব। ভার কেন্দ্রের সরণটা কিভাবে বের করতে হয় ওই জিনিসটাই এখন আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে কয়েকদিন আগে যে করছিলাম পানি তোলার সময় দড়ি বা চেইনের ভার কেন্দ্রের সরণ নিয়েছিলাম, পার্থক্যটা কি? হ্যাঁ, তুমি যখন একটা চেইন নিছো, তুমি যখন একটা চেইন যখন ফেলছো, চেইনটাকে সহ তুমি তুলতেছো, রাইট? সো চেইনের তুমি যদি প্রত্যেকটা পয়েন্ট যদি আলাদা আলাদা চিন্তা করো, আমি এটা এক্সপ্লেন করছিলাম ক্লাসের মধ্যে, ক্লাসটা দেখে নিবা। তুমি চেইনটাকে যদি আলাদা আলাদা চিন্তা করো, এটা হচ্ছে ভরযুক্ত চেইন, রাইট? এটা হচ্ছে ভরযুক্ত চেইন, অ্যান্ড প্রতি একক দৈর্ঘ্যে কিন্তু চেইনটার ভর আছে। সো প্রতি একক দৈর্ঘ্যে আমি যদি একটা পয়েন্ট মাস যদি কনসিডার করি, প্রত্যেকটা পয়েন্ট মাসকে যখন তুমি তুলতেছো, প্রত্যেকটা পয়েন্ট মাস কিন্তু সেম লেভেলে উঠতেছে না। একদম উপরের যেটা মাস এটা যতটুকু উঠতেছে, একদম নিচের মাসটা কিন্তু পুরোটাই উঠতেছে। সো ওই ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্ট মাসের কিন্তু সেম পরিমাণ সরণ হচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমাদেরকে চেইনের ভার কেন্দ্রের সরণটাও হিসাব করতে হয়েছে কুয়ার ক্ষেত্রে, রাইট? সো এই হচ্ছে কথা। পুকুরেরও কি তাহলে ভার কেন্দ্রের সরণ নিব না? নো, পুকুরের ক্ষেত্রে নেওয়ার দরকার নেই, জাস্ট এই টাইপের চৌবাচ্চার ক্ষেত্রে আমরা ভার কেন্দ্রের সরণ নিব, ঠিক আছে? আমরা একটা ইটকে আনুভূমিক অবস্থা থেকে উলম্ব অবস্থানে তুলতে কৃতকাজ বের করার সময় বারবার বলছিলাম আমরা ভার কেন্দ্রের সরণ কখন নিব। আবারও বলতেছি, শুনে নাও, যাদের হাতে লেখা স্পিড তারা একটু লিখে নাও, বাট পরে দিয়ে তোমরা দরকার হলে রিওয়াইন্ড করে লিখেও। আবারও বলতেছি, কখন আমরা ভার কেন্দ্রের সরণ নিব? যখন একটা অবজেক্টের মধ্যে থাকা, তুমি যখন একটা অবজেক্টের মধ্যে অনেকগুলো পয়েন্ট মাস কনসিডার করে নিবা, এন্ড তুমি যখন ওই পুরো অবজেক্টটাকে একটা সার্টেন একটা স্টেট হতে আরেকটা স্টেটে যখন তুমি তুলবা বা ডিসপ্লেস করবা, তখন যদি ওই পয়েন্ট মাসের মধ্যে থাকা প্রত্যেকটা, ওই অবজেক্টের মধ্যে থাকা প্রত্যেকটা পয়েন্ট মাস সমপরিমাণ সরণ না হয়, তাহলে আমাকে একটা অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট বা অ্যাভারেজ একটা গড় সরণ নিতে হয়, যেটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ। আবার বলতেছি, একটা অবজেক্টের মধ্যে যদি অনেকগুলো পয়েন্ট মাস থাকে অ্যান্ড ওই অবজেক্টটাকে যদি একটা সার্টেন স্পেস থেকে আরেকটা সার্টেন স্পেসে নিয়ে যাও, অর্থাৎ সরণ ঘটাও, তাহলে তুমি কিভাবে সরণ ঘটাচ্ছ তার উপর ডিপেন্ড করে পয়েন্ট মাসগুলোর সরণ কীরকম হচ্ছে দেখতে হবে। সো প্রত্যেকটা পয়েন্ট মাসের সরণ যদি একই পরিমাণ না হয়, প্রত্যেকটা পয়েন্ট মাসের সরণ যদি একই পরিমাণ না হয়, তখনই কিন্তু তুমি কি করবা? ভার কেন্দ্রের সরণ ইউজ করবা। আর ভার কেন্দ্র হচ্ছে এমন একটা পয়েন্ট যে পয়েন্টে ওই বস্তুটার ওজন পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকে কাজ করে। ওকে, সো এই হচ্ছে কথা। তাহলে তুমি একটা জিনিস দেখো, এই জিনিসটা ধরো, এই পুরো চৌবাচ্চাটা এখন পানিপূর্ণ, অ্যান্ড এটার হাইট হচ্ছে কত? এইচ, রাইট? পুরো চৌবাচ্চাটা হচ্ছে পানিপূর্ণ,
পুরো চৌবাচ্চাটা হচ্ছে পানিপূর্ণ, ঠিক আছে, পুরো চৌবাচ্চাটা পানিপূর্ণ, এটার হাইট হচ্ছে এইচ। এখন এটার ভার কেন্দ্র কোথায়? নিশ্চয়ই তুমি এইদিকে দুইটা ডায়াগোনাল টানলে এটার কেন্দ্রবিন্দু, এই যে এটার ভার কেন্দ্র হচ্ছে এতটা, h/2 কাজ করবে, রাইট। সো এটার ভার কেন্দ্রে কাজ করবে হচ্ছে, ভার কেন্দ্র কাজ করবে হচ্ছে h/2 ওকে। এই ভার কেন্দ্র কোথায় কাজ করবে? h/2 কাজ করবে। সো তুমি যখন এই জিনিসটাকে পুরোটাকে যখন তুলবা, পুরো সবগুলো পানিকে যখন তুলবা, জাস্ট তুমি চিন্তা করো এই পয়েন্টটাকেই তুমি তুলছো, এই পয়েন্টটাকেই তুমি তুলে নিছো। তুমি চিন্তা করো এই পুরো কুয়াটার মধ্যে পানি ফিল আপ আছে। সো পানিপূর্ণ কুয়ার ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ কত? পানিপূর্ণ কুয়ার ক্ষেত্রে, পানিপূর্ণ কুয়ার ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ। সো তুমি চিন্তা করে দেখো এই পুরো চৌবাচ্চাটা কিন্তু পানিপূর্ণ চৌবাচ্চা, সরি পানিপূর্ণ কুয়া না, পানিপূর্ণ চৌবাচ্চা, ওকে। পানিপূর্ণ চৌবাচ্চার ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ। সো তুমি চিন্তা করে দেখো এই পুরো চৌবাচ্চাটার ভার কেন্দ্র কোথায় কাজ করতেছে? পুরো চৌবাচ্চাটার ভার কেন্দ্র কাজ করতেছে এখানে, যে কর্ণগুলো আঁকলাম কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে কাজ করতেছে। এখন তুমি যদি এই সবগুলা পানিকে খালি করো, তুমি যদি এই সবগুলা পানিকে খালি করো, পানিপূর্ণ চৌবাচ্চার ক্ষেত্রে খালি, সম্পূর্ণ খালি করতে, এখানে লিখো সম্পূর্ণ খালি করতে, সম্পূর্ণ খালি করতে, রাইট, সম্পূর্ণ খালি করতে, ওকে। সম্পূর্ণ খালি ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ, পানিপূর্ণ চৌবাচ্চার ক্ষেত্রে সম্পূর্ণ খালি করতে ভার কেন্দ্রের সরণ। সো দেখো পুরো চৌবাচ্চাটা পানি দ্বারা ফিল আপ আছে। এখন তুমি যখন পুরোটাই খালি করবা, তুমি জাস্ট চিন্তা করো একটা চৌবাচ্চার মধ্যে যদি পুরোটা পানি ফিল আপ থাকে, পুরো পানি যদি ফিল আপ থাকে, ওই সবগুলা পানির ভর এইখানে কেন্দ্রীভূত আছে। তো তুমি যদি এই জিনিসটার পুরোটা তুলো, এই জিনিসটা কতটুকু উঠবে? খালি করার জন্য এতটুকু উঠবে না? সো এতটুকু তুললেই তুমি মনে করবা কি পুরো সবগুলা পানি উঠে গেছে, যেহেতু পুরো সবগুলা পানির ভার কেন্দ্র কোথায় কাজ করতেছে? এখানে কাজ করতেছে। সো এটা কতটুকু উঠছে অ্যাকচুয়ালি? এটা উঠছে অ্যাকচুয়ালি h/2। সো এই ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ হচ্ছে কত? h/2। সো এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো কিনা জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো কিনা জানাও, এই জিনিসটা সবাই বুঝতে পারছো কিনা জানাও। এই চৌবাচ্চার মধ্যে পুরোটাই পানি দ্বারা ফিল আপ, অ্যান্ড ওই সবগুলা পানির ভর একটা নির্দিষ্ট বিন্দুতে কাজ করতেছে, যেটা হচ্ছে ভর কেন্দ্র। এখন তুমি যদি পুরো চৌবাচ্চাটা খালি করো, অর্থাৎ সবগুলা পানিকেই যদি তুলে ফেলো, তুমি চিন্তা করবা এই ভর কেন্দ্রটাই তুললে সবগুলা পানি উঠে যাবে। সো ভর কেন্দ্রটা অ্যাকচুয়ালি কতটুকু উঠছে? এই যে এতটুকু উঠছে, এখান থেকে উঠানো মানে পুরো সবগুলা পানি উঠাই ফেলা। সো কতটুকু উঠছে? h/2। সো আমাদের ভার কেন্দ্রের সরণ হচ্ছে কত? h/2, ওকে। আচ্ছা, এরপর দেখো এটা হচ্ছে আমাদের কেস 1, এটা হচ্ছে আমাদের কেস 1। সো এবার কেস 2তে দেখো কি হবে, আমাদের কেস 2তে কি হবে দেখো, কেস 2তে কি হবে দেখো, কেস 2তে দেখো। আচ্ছা আরেকবার বলতেছি, একটা চৌবাচ্চা পুরোটাই পানি দ্বারা ফিল আপ ছিল, অ্যান্ড পুরো সবগুলা পানির ভার কেন্দ্র কাজ করতেছে এখানে। সো সবগুলা পানি তুলে ফেলা যে কথা, এই ভার কেন্দ্রটা তোলা একই কথা। সো ভার কেন্দ্রটা তুললে আলটিমেটলি পুরো পানিটা খালি হয়ে যাবে, বিকজ পানিটা সম্পূর্ণ ভর এই বিন্দুতে কেন্দ্রীভূত, সবগুলা পানির ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত আমরা ধরে নিছি, ওকে। সো এই জিনিসটাকে উঠাইছি কতটুকু? h/2, এটা পুরোটা h। সো এটার অর্ধেকে ভার কেন্দ্র কাজ করতেছে। সো এই জিনিসটাই উঠালে পুরো সবগুলো পানি উঠে যাবে। সো এটা হচ্ছে কত? h/2 পর্যন্ত উঠছে। তাহলে ভার কেন্দ্রটা কতটুকু সরছে? ওটাই তো ভার কেন্দ্রের সরণ। সো ভার কেন্দ্রটা ছিল এখানে, সম্পূর্ণ খালি করার পর ভার কেন্দ্রটা উঠে যাবে এখানে। সো সরছে কতটুকু? h/2। সো ভার কেন্দ্রের সরণ হচ্ছে কত? h/2। অ্যান্ড সবগুলা পানির ভর বা ওজন mg কাজ করবে কোন দিকে? mg কাজ করবে নিচের দিকে। সো এই ক্ষেত্রে কাজ কত? এই ক্ষেত্রে কাজ হবে w = mg × h/2। সো এগুলো আসলে তোমরা জানো যে বল ইনটু ভার কেন্দ্রের সরণ। বল হচ্ছে কত? ভার কেন্দ্রটা যেদিকে কাজ করতেছে পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকে, এন্ড ওইদিকে কত বলে কাজ করবে? mg বলে কাজ করবে। সো mg × h/2, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা কেস 2তে চলে যাব। এখন হচ্ছে আমাদের কেস 2। কেস 2 হচ্ছে চৌবাচ্চা অর্ধপূর্ণ চৌবাচ্চা খালি করতে, ওকে। অর্ধপূর্ণ চৌবাচ্চা খালি করতে, অর্ধপূর্ণ চৌবাচ্চা আমরা কি করব? অর্ধপূর্ণ চৌবাচ্চা খালি করব, ঠিক আছে। অর্ধপূর্ণ চৌবাচ্চা খালি করব।
অর্ধপূর্ণ চৌবাচ্চা খালি করব, সো এই ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ কত? অর্ধপূর্ণ চৌবাচ্চা খালি করব, এই ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ কত? ভাইয়া বেগ আর ভরবেগ কি আলাদা? হ্যাঁ অবশ্যই আলাদা। বেগ হচ্ছে কি সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনটাই হচ্ছে বেগ, রাইট? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তন মানে সময়ের সাপেক্ষে তুমি নির্দিষ্ট দিকে প্রতি একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছো, এটাই হচ্ছে বেগ, এটা হচ্ছে ভেলোসিটি। বেগ হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। আর ভরবেগটা হচ্ছে কি? ভরবেগটা হচ্ছে একটা কোয়ান্টিটি। ওকে, অ্যান্ড অলসো এই কোয়ান্টিটিটার কিন্তু একটা সার্টেন ডাইরেকশনও আছে। ভরবেগ হচ্ছে তোমার ভর আর তোমার বেগের যে মাল্টিপ্লিকেশন, তোমার ভর আর বেগের গুণফলের যে পরিমাণ, ওটাই হচ্ছে ভরবেগ। অ্যান্ড ভরবেগটা একই সাথে একটা কোয়ান্টিটি অ্যান্ড একই সাথে একটা ডাইরেকশন মেনটেন করে, তুমি যেদিকে যাবা ভরবেগটা ওই দিকেই হবে। সো ভরবেগ সমান হচ্ছে ভর গুণ বেগ। আর তুমি প্রতি একক সময়ে কত দূরত্ব অতিক্রম করতেছো, প্রতি একক সময়ে তুমি নির্দিষ্ট দিকে কত দূরত্ব অতিক্রম করছো, এটাই হচ্ছে তোমার বেগ। সো ভরবেগ আর বেগ দুইটা ডেফিনেটলি আলাদা জিনিস। ওকে, যাই হোক, সো দেখো অর্ধপূর্ণ চৌবাচ্চা খালি করতে কৃতকাজ। অর্ধপূর্ণ চৌবাচ্চা খালি করতে আমাদের ভার কেন্দ্রের সরণ বের করতে হবে। অলরেডি অনেকেই বলে ফেলছো। সো এখন হচ্ছে আমাদের চৌবাচ্চাটা হাফ ফিল আপ আছে। ওকে, সো একটু চিন্তা করে দেখো এখন আমাদের চৌবাচ্চাটা কতটুকু ফিল আপ আছে, এই যে এতটুকু। এখন আমাদের চৌবাচ্চাটা ফিল আপ আছে কতটুকু, এই যে এতটুকু ফিল আপ, রাইট? সো এখন আমাদের চৌবাচ্চাটা ফিল আপ আছে হচ্ছে এতটুকু। সো এটা কতটুকু ফিল আপ আছে অ্যাকচুয়ালি? এটা ফিল আপ আছে হচ্ছে h/2 পর্যন্ত ফিল আপ। সো এখানে আমাদের ওয়াটার লেভেল কতটুকু? এখানে আমাদের ওয়াটার লেভেল হচ্ছে h/4, h/2। সো এখন আমাকে বলো ভার কেন্দ্র কোথায় কাজ করবে? এই দুইটার মধ্যবিন্দুতে, কর্ণের মধ্যবিন্দুতে, এই যে এখানে। সো এইটা কত? দেখো পুরোটা হচ্ছে h/2, মানে ওয়াটার লেভেল হচ্ছে h/2 পর্যন্ত। বাট এই যে ভার কেন্দ্রটা কতটুকু আছে এখানে বলো তো? এখানে h/2 এর অর্ধেক আছে না? সো এটা কত অ্যাকচুয়ালি? এটা হচ্ছে h/2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল হচ্ছে কত? h/4। সো এখানে আমার ভার কেন্দ্রটা কতটুকু উঁচাই আছে? h/4 উঁচাই আছে। এখন তোমাকে বলা হলো তুমি একটা সামহাও একটা মোটরের সাহায্য হোক, একটা পাম্পের সাহায্য হোক, তুমি এই অর্ধপূর্ণ চৌবাচ্চাটাকে পুরো খালি করবা। ঠিক আছে, অর্ধপূর্ণ চৌবাচ্চাকে পুরো খালি করবা। সো বেশ ভালো কথা। এখন তোমার এখানে একটা অলরেডি ভার কেন্দ্রের সরণ আছে কত? h/4, রাইট? তোমাকে আবার তুলতে হবে কতটুকু? আচ্ছা দেখো তো, পুরো জিনিসটা যদি h হয়, এতটুকু যদি h/2 হয়, এতটুকু কত? এতটুকু হচ্ছে h/2। এতটুকু হচ্ছে কত? h/2। সো তোমার ভার কেন্দ্রের সরণ হচ্ছে h/4, আবার তুমি তুলবা পুরাটাকে h/2, তাহলে মোট ভার কেন্দ্রের সরণ কত? h/4 প্লাস h/2। সো দেখো, সুতরাং এক্ষেত্রে আমার মোট ভার কেন্দ্রের সরণ কত? মোট ভার কেন্দ্রের সরণ চৌবাচ্চা কি সরণ কিভাবে হয়? চৌবাচ্চা তো সব জায়গায় আছে, নড়ে নাই। চৌবাচ্চা সরণ কে বলছে তোমারে? এটা পানি সরতেছে, পানির সরণ। ঠিক আছে, পানি সরতেছে। চৌবাচ্চা সরাইলে কি চৌবাচ্চার প্রত্যেকটা পয়েন্ট কি একই পরিমাণ চেঞ্জ হচ্ছে না? কিসের জন্য হিসাব করতেছি আমরা? পানির জন্য। পানির লেভেলটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। সো পানির কি প্রত্যেকটা লেভেলের জন্য সরণটা আলাদা আলাদা হচ্ছে বলেই তো আমরা ভার কেন্দ্রের সরণ হিসাব করতেছি, রাইট? সো দেখো, মোট ভার কেন্দ্রের সরণ সমান h/2 প্লাস h/4। ঠিক আছে, h/2 প্লাস h/4। সো এটা কত হবে অ্যাকচুয়ালি? 4, 2h প্লাস h, সো 3h/4। এটা হচ্ছে কত? 3h/4। ওকে, সো আমরা যখন একটা অর্ধপূর্ণ চৌবাচ্চা খালি করব, তাহলে আমাদের সরণ হচ্ছে কত? আমাদের সরণ হচ্ছে 3h/4। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা? এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও। ঠিক আছে, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, সো এই জিনিসটা আশা করি সবার ক্লিয়ার। দেখো আমাদের চৌবাচ্চাটা, যারা বুঝো নাই আবার বলতেছি, আমাদের চৌবাচ্চাটা হচ্ছে অর্ধেক ফিল আপ ছিল, অর্ধেক ফিল আপ। সো অর্ধেক ফিল আপ মানে h/2 পর্যন্ত হচ্ছে তার ওয়াটার লেভেল। সো ভার কেন্দ্রটা কাজ করবে h/2 এর অর্ধেক। সো এখানে মানে হচ্ছে কত? h/2 এর অর্ধেক মানে h/4। তাহলে এই ক্ষেত্রে আমার ভার কেন্দ্র কতটুকু উঁচাই আছে? h/4 উঁচাই। আবার পুরো ভার কেন্দ্রটাকে কতটুকু তুলতে হবে? দেখো দেখো, আমি যদি পুরো সবগুলো পানি খালি করতে চাই, সবগুলো পানি যদি খালি করতে চাই, ভার কেন্দ্র ধরে টান মারবা। ঠিক আছে, ভার কেন্দ্র ধরিয়া মারো টান। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা।
যে ভার কেন্দ্র ধরিয়া যদি তুমি টান মারো তাহলেই সবগুলা পানি উঠে যাবে। ওকে, একটা জিনিস মাথায় রাখবা, ভার কেন্দ্র ধরে ধরো সার্টেন অ্যামাউন্ট অফ পানি একটা চৌবাচ্চার মধ্যে জমা আছে, তুমি যদি ভার কেন্দ্র ধরে টান মারো তাহলে তোমার সবগুলা পানি কি হবে, উঠে যাবে। সো কাকে টান মারতে হবে, ভার কেন্দ্রকে টান মারতে হবে। সো এটা যদি ভার কেন্দ্র হয়, ভার কেন্দ্র আপাতভাবে যদি এই লেভেলে থাকে, আমি যদি এখানে উঠাই ফেলি তাহলে সবগুলা পানি উঠে যাবে। সো ভার কেন্দ্রকে কোথায় উঠাতে হবে, এই যে এখানে উঠাতে হবে। তাহলে ভার কেন্দ্রের সরণ হচ্ছে এখান থেকে কতটুকু, এতটুকু। সো এখান থেকে এতটুকু হাইট আমরা জানি কত, h/2, আর এই হাইট h/4, সরি এটা হচ্ছে কত, h/4 বের করছি, h/কত 4, এই হাইটটা কত, এই হাইটটা হচ্ছে h/4, আর বাকি হাইটটা হচ্ছে কত, এই হাইটটা কত, এই হাইটটা হচ্ছে h/2। তাহলে টোটাল সরণ কত আমার, h/4 প্লাস h/2, এটাই হচ্ছে আমার টোটাল ভার কেন্দ্রের সরণ। সো সবসময় মাথায় রাখবা চৌবাচ্চার ম্যাথের ক্ষেত্রে ভার কেন্দ্র ধরিয়া মারি বা টান, ভার কেন্দ্র যেখানে ছিল আর যেখানে উঠে গেছে তার মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে কি ভার কেন্দ্রের সরণ। এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও, এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা জানাও, ঠিক আছে? সবার ক্লিয়ার কিনা জানাও। ওকে, সবাই বুঝতে পারছো? ওকে, সো এখন আমরা যদি আরেকটা লেভেল যদি মুছে দিই, একটু চিন্তা করে দেখো, আমি যদি এখানে মানে 4/3 ফিল আপ আছে। সো চিন্তা করে দেখো 4/3 ফিল আপ আছে, 4/3 ফিল আপ, রাইট? সো একটু ভালো করে দেখো, এখন আমাদের চৌবাচ্চাটা হচ্ছে 4/3 ফিল আপ। কতটুকু ফিল আপ, এখন আমাদের চৌবাচ্চাটা এই যে এতটুকু পর্যন্ত ফিল আপ, আর বাকিটা হচ্ছে খালি। এই যে এখানের মধ্যে পানি আছে এতটুকু, 4/3 পানি আছে আর বাকিটা হচ্ছে খালি। সো আমাদের পুরোটা হচ্ছে এখন h, আমাদের পুরোটা কত, পুরোটা হচ্ছে h, আর আমাদের ফিল আপ আছে কতটুকু, h এর 4/3, অর্থাৎ আমাদের 3h/4 পরিমাণ কি আছে, ফিল আপ আছে। তাহলে আমাদের খালি কতটুকু আছে, h এর 3/1 ফিল আপ, সরি এটা হচ্ছে h এর 4/1 ফিল আপ, 4/1, সরি এটা হচ্ছে 4/1, h/4, h/4 পরিমাণ ফিল আপ আছে, আর বাকি কতটুকু খালি আছে, এটা কত হবে বলো, এটা হচ্ছে 3h/4, অর্থাৎ h এর 4/1 ফিল আপ, বাকি 4/3 খালি। সো এই ক্ষেত্রে আমার সরণটা, ভার কেন্দ্রের সরণটা কত হবে? সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য সেন্টার অফ মাস। তোমাকে প্রথমত ভার কেন্দ্রটা কোথায় ওটা ডিটারমাইন করতে হবে। সো ভার কেন্দ্রটা কোথায়, ভার কেন্দ্রটা হবে এই যে এই লেভেলের মধ্যবর্তী কোনো বিন্দুতে, এই যে এখানে ধরো এখানে কাজ করবে ভার কেন্দ্রটা। সো আমাদের ভার কেন্দ্রটা কাজ করতেছে ধরো এই যে এখানে কাজ করতেছে, এখানে হচ্ছে ভার কেন্দ্র। পুরোটা হচ্ছে কত, পুরোটা হচ্ছে আমাদের h/4। তাহলে অর্ধেকটা কত হবে, এই অর্ধেকটা কত হবে, h/8, মানে h/4 এর অর্ধেক, h/4 এর অর্ধেক হচ্ছে কত, h/8। সো আমার এই অংশটা কতটুকু, এই অংশটা হচ্ছে কত, 3h/4। সো এখন কি করতে হবে, ভার কেন্দ্র ধরিয়ে মারতে হবে টান। সো ভার কেন্দ্রকে পুরো টান মারলেই তো কি একটা চৌবাচ্চার যতটুকু পানি ফিল আপ ছিল এগুলো সব খালি হবে। সো এই ক্ষেত্রে আমার ভার কেন্দ্রের সরণ কত, সো কেস 3-তে লিখো। ওকে, সো এখন দেখো কেস 3, কেস 3 দেখো, কেস 3 হচ্ছে এটা কত, 4/1, 4/1 পানি দ্বারা পূর্ণ চৌবাচ্চা খালি করতে, 4/1 পানি দ্বারা পূর্ণ চৌবাচ্চা খালি করতে ভার কেন্দ্রের সরণ, ভার কেন্দ্রের মোট সরণ। সো এই ক্ষেত্রে আমার ভার কেন্দ্রের মোট সরণ কত হবে, h/8 প্লাস কি 3h/4। সো এই জিনিসটা ক্যালকুলেট করলে তোমার চলে আসে, এই জিনিসটাই ক্যালকুলেট করলে তোমার চলে আসে কত, দেখো এখানে হচ্ছে 8, সো h প্লাস কত 6h, অর্থাৎ 7h/8। সো এইভাবেই প্রত্যেকটা প্রসেস চলতে থাকবে,
এভাবেই প্রত্যেকটা প্রসেস চলতে থাকবে। সো সবার এখন বলো কুয়া আর চৌবাচ্চা ক্লিয়ার কিনা, সবাই এখন একটু জানাও কুয়া চৌবাচ্চা সবার ক্লিয়ার কিনা একটু জানাও। এইভাবেই চলতে থাকবে, তোমাকে শুধুমাত্র দেখতে হবে যে কতটুকু পানি দ্বারা ফিল আপ আছে আর কতটুকু অংশ খালি আছে। সো যতটুকু পানি দ্বারা ফিল আপ থাকবে, সো ফিল আপ থাকা অংশকে তুমি 2 দ্বারা ভাগ করলে ভার কেন্দ্র পাবা, আর বাকি খালি অংশ যোগ করে দিবা, টোটাল ভার কেন্দ্রের সরণ পাবা। সো সিম্পলি মনে রাখার একটা টেকনিক বলে দিচ্ছি, বাট তোমরা এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা জানো। মনে রাখার টেকনিকটা আমি বলে দিচ্ছি, বাট এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। ওকে, গ্রেট। সো একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে, সো লিখো একটা শর্টকাট, লিখো শর্টকাট হচ্ছে চৌবাচ্চার ক্ষেত্রে মোট ভার কেন্দ্রের সরণ সমান, চৌবাচ্চার ক্ষেত্রে মোট ভার কেন্দ্রের সরণ সমান ভরা অংশ ডিভাইডেড বাই 2 প্লাস খালি অংশ। সো এই সিম্পল ফর্মুলাটা যারা মনে রাখবা, তাদের আর কিছুই করতে হবে না। সো চৌবাচ্চার ক্ষেত্রে মোট ভার কেন্দ্রের সরণ সমান, এই যে এটা ভরা অংশ, পানি দ্বারা ভরা অংশ, কি দ্বারা? পানিপূর্ণ অংশ, ভরা অংশ না লিখে এভাবে লিখো পানিপূর্ণ অংশ। সো পানিপূর্ণ অংশ পুরোটা এখানে কি ছিল? h/4। প্রত্যেকটা কেসে কিন্তু এই সেম জিনিসটাই হয়েছে, পানিপূর্ণ অংশকে 2 দ্বারা ভাগ করছো, প্লাস খালি অংশটা কি করে দিছো? যোগ করে দিছো, টোটাল ভার কেন্দ্রের সরণটা বের হয়ে গেছে। ওকে, আবার বলতেছি, পানিপূর্ণ অংশকে 2 দ্বারা ভাগ করছি ভার কেন্দ্রের সরণ, আর ওই ভার কেন্দ্রটা যতটুকু উঠাইছি ওই খালি অংশটা যোগ করছি, আমাদের টোটাল ভার কেন্দ্রের সরণটা কিন্তু বের হয়ে গেছে। সো চৌবাচ্চার ক্ষেত্রে আমার ভার কেন্দ্রের সরণের শর্টকাট হচ্ছে পানিপূর্ণ অংশ ডিভাইডেড বাই 2 প্লাস খালি অংশ। সো এই জিনিসটা সবার ক্লিয়ার কিনা? একটু জানাও। এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছো। সো এই ছিল হচ্ছে কুয়া আর চৌবাচ্চার ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ, সবাই একটু লিখে নাও, আর লেখা শেষ হলে ডান লিখো। ওকে, লেখা শেষ হলে ডান লিখো। তাহলে আমাদের আর বাকি থাকলো কি? আর বাকি থাকলো ক্ষমতা আর কর্মদক্ষতা। ঠিক আছে, আমাদের আর বাকি থাকলো হচ্ছে ক্ষমতা আর কর্মদক্ষতা, যে জিনিসগুলো পড়লে আমাদের লেকচার শেষ। ওকে, সো সবার ক্লিয়ার? সো ক্ষমতা কাকে বলে বলো? শর্টকাট কি এক্সামে লেখা যাবে? হ্যাঁ, ডেফিনেটলি লেখা যাবে, শর্টকাট ডেফিনেটলি এক্সামে লেখা যাবে। সো এইভাবে লিখিও না, খালি অংশ প্লাস ভরা অংশ বাই 2 ডিভাইডেড বাই ভরা অংশ বাই 2 ডিভাইডেড বাই খালি অংশ। এভাবে না লিখে এটা জাস্ট তুমি মনে মনে রাখবা, মনে মনে ক্যালকুলেশন করে বেসিক অংশটুকু লিখবা। ওকে, এতটুকুই লিখবা। ওকে, সো এই হচ্ছে কথা। এখন দেখো ক্ষমতা বা পাওয়ার। ওকে, সো ক্ষমতা হচ্ছে কি? জাহিদ হাসান লিখেছো একক সময়ে কাজ করার হারকে ক্ষমতা বলে। সো লিখো, এটাই সিম্পল। ক্ষমতা কি এগুলো তোমরা সবাই জানো, 9, 10 পড়ে আসছো। আমি জাস্ট একটু শর্টলি এই জিনিসটা রিক্যাপ করে দিব, আমরা সরাসরি ম্যাথে চলে যাব। ক্ষমতা কি, তারপর ক্ষমতার একক কি, এরপর হচ্ছে কর্মদক্ষতা কি, এই জিনিসটা শর্টলি রিক্যাপ করে এগুলো থেকে আমাদের অনেক ম্যাথ করতে হবে। সো আমরা ম্যাথে চলে যাব। সো ক্ষমতা সিম্পলি লিখে রাখো যে কোনো বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ করে, কোনো বস্তু একক সময়ে
যে পরিমাণ কাজ করে তাকে ক্ষমতা বলা হয়। অথবা কাজ করার হারকে ক্ষমতা বলে। কাজ করার হারকে খার লিখে দিলাম। কাজ করার হারকে কি বলে? কাজ করার হারকে ক্ষমতা বলে। সো ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পাওয়ার পি দ্বারা প্রকাশ করা হয়। পি দ্বারা কি করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। সো একটু জানাও যে ক্ষমতা স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? জানাও ক্ষমতা কি স্কেলার নাকি ভেক্টর, এই জিনিসটা একটু জানাও। ক্ষমতা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? ক্ষমতা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি একটু জানাও, ঠিক আছে? সো জানাইতে জানাইতে আমার লেখা হয়ে যাবে ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি যার মান আছে কিন্তু সুনির্দিষ্ট কোনো দিক নাই, পি দ্বারা প্রকাশ করা হয়। সো এখন দেখো কি বলা হচ্ছে, একটা বস্তু একক সময় মানে পার ইউনিট টাইমে একটা বস্তু বা একটা অবজেক্ট বা একটা মেশিন বা একটা যন্ত্র পার ইউনিট টাইমে মানে সময়ের সাপেক্ষে কি পরিমাণ কাজ করতে পারতেছে, ওইটাই হচ্ছে তার পাওয়ার। সো দেখো মনে করি টি সময়ে করে ডাব্লিউ পরিমাণ কাজ। সো একক সময়ে কতটুকু করবে? ডাব্লিউ বাই টি পরিমাণ কাজ। সো একক সময়ে যতটুকু করে ওটাই তো পাওয়ার, রাইট? সো একক সময়ে একটা যন্ত্র বা একটা ইঞ্জিন বা একটা ব্যক্তি বা একটা বস্তু যতটুকু কাজ করে ওইটাই তো ক্ষমতা। সো পি সমান হচ্ছে সিম্পলি ডাব্লিউ বাই টি। পি সমান সিম্পলি ডাব্লিউ বাই টি। সো দেখো, সো আমরা দিন শেষে কি পেলাম? আমরা দিন শেষে পেলাম পি সমান হচ্ছে ডাব্লিউ বাই টি। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতা সমান কৃত কাজ ডিভাইডেড বাই সময়। সো এখান থেকে দেখো, এখান থেকে আমরা দুই ধরনের জিনিস দেখতে পাই। একটা হচ্ছে কৃত কাজ সমান আমরা জানি বল গুণ সরণ ডিভাইডেড বাই কি? সময়। আমরা এখান থেকে দুইটা জিনিস দেখতে পাই। কৃত কাজ সমান আমরা জানি বল গুণ সরণ ডিভাইডেড বাই সময়। আবার এটা হচ্ছে লিনিয়ার মোশন বা ট্রানজিশনাল মোশন বা রৈখিক গতি। সো তুমি যদি ট্রানজিশনাল মোশন বা লিনিয়ার মোশনে ক্ষমতা বা পাওয়ার বের করো, সেই ক্ষেত্রে আমার ক্ষমতা সমান হচ্ছে বল গুণ সরণ ডিভাইডেড বাই সময়। বাট তোমাকে যদি বলা হয় যে ঘূর্ণন গতিতে তুমি ক্ষমতা বের করো, সেক্ষেত্রে আমার বলটা কি হবে? সো বলো, ঘূর্ণন গতিতে যদি তোমাকে ক্ষমতা বের করতে বলা হয়, এই যে আমি এখানের মধ্যে বল লিখলাম কিসের জন্য? ক্ষমতা সমান কি? কৃত কাজ বাই সময়। সো কৃত কাজ সমান হচ্ছে বল গুণ সরণ। সো রৈখিক গতির ক্ষেত্রে যেটা বল, যেটা ট্রানজিশনাল মোশনে ফোর্স বা লিনিয়ার ফোর্স, রোটেশনাল মোশন বা রৈখিক গতিতে ওটা কি হবে একটু জানাও, কমেন্ট করে জানাও। লিনিয়ার মোশনে যেটা ফোর্স, ট্রানজিশনাল মোশন ওটা কি হবে সবাই একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? তোমাদের কমেন্টে একটু দেখতে চাই। রৈখিক গতিতে যেটা বল, ঘূর্ণন গতিতে বলটা কি হবে সবাই একটু জানাও। আবু তাসিন সামি কারেক্ট অ্যান্সার করেছো টর্ক। ওকে, টর্ক হচ্ছে কি? টর্ক হচ্ছে একটা বস্তুতে ঘূর্ণন সৃষ্টির যে প্রবণতা, ঠিক আছে? একটা বস্তু একটা দণ্ডের সাপেক্ষে কত ইজিলি ঘুরতে পারবে, ওটা যে ফান্ডামেন্টাল বেসিস দিয়ে মেজার করা হয় ওটাই হচ্ছে টর্ক। অ্যান্ড টর্ক সবসময় একটা নির্দিষ্ট ডাইরেকশনে কি করে? কাজ করে। সো রৈখিক গতির ক্ষেত্রে যেটা বল, ঘূর্ণন গতির ক্ষেত্রে সেটা টর্ক। সো রৈখিক গতির ক্ষেত্রে কৃতকাজ যদি বল গুণ সরণ হয়, ঘূর্ণন গতির ক্ষেত্রে কৃতকাজ হবে টর্ক ইন্টু কৌণিক সরণ ডিভাইডেড বাই কি? সময়। ওকে, সো এই জিনিসটা সবাই আশা করি বুঝতে পেরেছো। এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছো। সো এই জিনিসটা আশা করি সবার ক্লিয়ার। সো এখন দেখো আমি যদি এখান থেকে যাই, আমি যদি এখান থেকে যদি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো লিখি, আমরা যদি এখান থেকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো লিখি, তাহলে দেখো পি সমান হচ্ছে কৃতকাজ বাই সময়, ক্ষমতা সমান কৃতকাজ বাই সময়। সো ডাব্লিউ বাই কত? টি ইকুয়াল বল গুণ সরণ, বল হচ্ছে এফ ইন্টু এক্স ডিভাইডেড বাই কত? টি ইকুয়াল, এখানে আবার দেখে টর্ক ইন্টু কৌণিক সরণ, তাহলে টাও, টর্কে টাও দ্বারা ডিফাইন করা হয়। টর্ক কিন্তু কি? কৌণিক সরণ থেটা ডিভাইডেড বাই কত? টি।
সো এটা হচ্ছে আরেকটা কি, এটা হচ্ছে আরেকটা চেইন ফর্মুলা। সো এই চেইন ফর্মুলা থেকে তুমি বিভিন্ন দিকে যাইতে পারবা। দেখো এখান থেকে তুমি এখানে যাইতে পারবা, এখান থেকে তুমি এখানে যাইতে পারবা, এখান থেকে তুমি কোথায় যাইতে পারবা, এখানে যাইতে পারবা। ওকে, সো তুমি সব দিকে যাইতে পারবা, তুমি সব দিকে যাইতে পারবা। দেখো পি সমান ডাব্লিউ বাই টি, পি সমান এফ এক্স বাই টি, আর পি সমান টাউ টিটা বাই টি। সো এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, আরও আছে, এখানে কিন্তু শেষ না, আরও কিছু চেইন আছে। সো দেখো এখানেই শেষ নয়, ডাস্টারটা কোথায় গেল, আরও কিছু চেইন ফর্মুলা আমাদের আছে যেগুলো শিখতে হবে। সো দেখো চেইন ফর্মুলাগুলো আমি দেখাচ্ছি তোমাদের। তো এখান থেকে আবার আসে হচ্ছে, এখান থেকে আবার কি আসে দেখো, এখান থেকে আবার আসে হচ্ছে এফ ইকুয়াল কত, এফ ইকুয়াল হচ্ছে এমজি, মানে বল সমান ভর গুণ ত্বরণ, এখানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই টি। সো তুমি এখান থেকে চাইলে আরও একটা জায়গায় যেতে পারো, এই যে এখান থেকে এখানে যাইতে পারো, কোথায় যাইতে পারো, এখানে যাইতে পারো। এরপর এখান থেকে আরও একটা জিনিস আসে। সো এখানে দেখো এমজি ইন্টু এক্স বাই টি। সো এক্স বাই টি, আমরা গতির একটা সমীকরণ জানি, এস ইকুয়াল ভিটি, বা এস বাই ভি ইকুয়াল, এস বাই টি ইকুয়াল কত, এস বাই টি ইকুয়াল হচ্ছে ভি, এস ইকুয়াল হচ্ছে ভিটি, আর এস বাই টি ইকুয়াল হচ্ছে ভি। সো তুমি এভাবেও লিখতে পারো এমজি ইন্টু ভি, ঠিক আছে, এমজি ইন্টু ভি। সো এভাবেও লেখা যায়, অথবা এমজি সমান কি এফ, এফ গুণ ভি। সো এটা সমান কি, এটা সমান হচ্ছে আবার পি, ঠিক আছে। এটা কি সমান আসছে, এই যে পি সমান, পি সমান আসছে। তাহলে তুমি আবার দেখো কয়টা চেইন ফর্মুলাতে যাইতে পারতেছো, এই যে এ একটা, ওকে, এই যে দুইটা, এই যে তিনটা, এই যে চারটা, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা জিনিস তুমি যদি অ্যানালাইসিস করে করে পড়ো, এভাবে যদি তুমি প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে করে পড়ো তাহলে হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখানে লিনিয়ার মোশন থেকে দেখো এতগুলা এক্সপ্রেশন পাইলাম, আমরা লিনিয়ার মোশন থেকে কি পাইলাম, আমরা লিনিয়ার মোশন থেকে এতগুলো এক্সপ্রেশন পাইলাম। তাহলে আমরা সেমভাবে আমরা কোত্থেকে পাবো, আমরা সেমভাবে হচ্ছে রোটেশনাল মোশন থেকেও কিন্তু আমরা সেম জিনিসগুলো পাইতে পারি। সো দেখা যাক আমরা রোটেশনাল মোশন থেকে কি কি পাই, আমরা রোটেশনাল মোশন থেকে কি কি পাই দেখি। সো টাউ সমান আমরা অনেক কিছু জানি, টাউ সমান আমরা জানি কি আই আলফা। সো টাউ সমান আমরা কি, প্রথমে আমরা টাউকে রেখে দেই, প্রথমে আমরা টাউকে টাউয়ের মতো রেখে দেই থেটা বাই টি। সো থেটা বাই টি সমান কি হবে, সবাই একটু কমেন্ট করে জানাও। থেটা বাই টি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ, আর এটা হচ্ছে সময়। থেটা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ, আর এটা হচ্ছে সময়। তাহলে বলো চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম হোয়াট, মানে সময়ের সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তনটা কি হবে বলো। ফাহমিদা আফরিন ওমেগা, ওকে গ্রেট। সো চেঞ্জ অফ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি বা ওমেগা। সো সময়ের সাথে কৌণিক সরণের পরিবর্তনটাই হচ্ছে কি কৌণিক বেগ। সো এটাকে আমরা টাও ইন্টু কি লিখতে পারি, ওমেগা লিখতে পারি। আবার আরেকটা সূত্র আছে, টাও সমান কি, টাও সমান আমরা লিখতে পারি আই আলফা। টাও সমান আমরা কি লিখতে পারি, টাও সমান আমরা লিখতে পারি হচ্ছে আই আলফা ইন্টু কত, ওমেগা। সো এইরকম একটা কনভার্সন আছে। আরেকটা কনভার্সন আছে যেটা হচ্ছে আই আলফা ইন্টু ওমেগা সমান কত, ওমেগা সমান হচ্ছে টোয়াইস পাই বাই টি। ওকে, এভাবে লিখতে পারি। আরও একভাবে লিখতে পারি আই আলফা ইন্টু টোয়াইস পাই এফ। সো তুমি যতভাবে অ্যানালাইসিস করতে পারো, এই জিনিসগুলোকে তুমি যতভাবে অ্যানালাইসিস করতে পারো। তাহলে দেখো এখান থেকে পাওয়ারের আরও একটা চেইন ফর্মুলা বের হইলো, আরও একটা চেইন বাইর হইলো। দেখো এই যে এখান থেকে কোথায় যাই, এখানে যাই, এখান থেকে কোথায় যাই, এখানে যাই, এখান থেকে কই যাই, এই যে এখানে যাই। ওকে, অনেক জায়গাতেই যাওয়া যায়। তো দেখো অনেক জায়গাতেই কিন্তু এটা বিচরণ করতেছে পাওয়ারটা। সো পাওয়ারের ক্ষেত্র কতটুকু, ক্ষমতার বিস্তার কতটুকু, দেখো ক্ষমতার বিস্তার কতটুকু, তা এটা দেখলেই বোঝা যায় ক্ষমতার বিস্তার কতটুকু। সো তুমি চাইলে এটাকে আরও বেশি বিস্তৃত করতে পারো। কিভাবে বিস্তৃত করতে পারো, যে আই হচ্ছে কি, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, রাইট। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক। এখন তোমাকে ধরো এমন একটা কিছুর ক্ষমতা বের করতে দিল যেটা একটা অক্ষের সাপেক্ষে রোটেট করতেছে। ধরো একটা সিলিন্ডার যেটা একটা অক্ষের সাপেক্ষে রোটেট করতেছে। সো একটা সিলিন্ডার যদি তার ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে রোটেট করে, সেক্ষেত্রে জড়তার ভ্রামক হচ্ছে কত, হাফ অফ এম আর স্কোয়ার। অথবা তোমাকে দিয়ে দিল ধরো একটা চাকতি রোটেট করতেছে, তার ক্ষমতা বের করতে বলছে, তার টর্ক দেওয়া আছে, তার জড়তার ভ্রামক দেওয়া আছে, ব্লা 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 হোয়াট এভার, অনেক কিছু দেওয়া আছে। সো কিভাবে তুমি বের করবা, সো এই হচ্ছে চেইন ফর্মুলা। তখন তোমার আয়ের মানগুলো তুমি নিউটনিয়ান মেকানিক্সে যে জড়তার ভ্রামক শিখছো, ওই জড়তার ভ্রামক অ্যাপ্লাই করে আয়ের মানগুলো বের করে এখানের মধ্যে বসাই দিবা। সো দেখো ক্ষমতার বিস্তৃতি কতটুকু, তা এই চেইন ফর্মুলাটা দেখলে বোঝা যায়। সো এগুলাকে বলা হয় অ্যাকচুয়ালি কনসেপ্ট কানেক্ট করা। সো তোমরা যদি
তো তোমরা যদি কনসেপ্টগুলো কানেক্ট করতে পারো সো কি করতে পারো। সো এই কনসেপ্টটা সবাই বুঝতে পারছো কিনা জানাও, এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা জানাও, ঠিক আছে? এই কনসেপ্টটা সবার ক্লিয়ার কিনা জানাও। সো এই কার্ভটা সবার ক্লিয়ার কিনা জানাও। এটাই হচ্ছে ক্ষমতার বিস্তৃতি। ওকে, ওকে সবাই এটা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো অথবা লিখে নিতে পারো, তোমাদের যেভাবে সুবিধা হয় আর কি, ঠিক আছে? সো লেখা শেষ হলে একটু ডান লিখিও। আজকে লাস্ট ক্লাস না, আরেকটা ক্লাস হবে, আরেকটা ক্লাস হবে মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন হচ্ছে তোমাদের লাস্ট ক্লাস কাজ ক্ষমতা শক্তির উপর। সো এই চ্যাপ্টারটা তোমাদেরকে এমনভাবে পড়ানো হয়েছে যেন তোমাদের অ্যাডমিশন পর্যন্ত কোনো প্যারা না হয়। আমি তোমাদেরকে এমন এমন কিছু ম্যাথ করাইছি যেগুলো অ্যাকচুয়ালি অ্যাডমিশন লেভেলে গিয়ে তোমরা করবা। সো এগুলো তোমরা আগে থেকেই পেয়ে গেছো, যেগুলো অ্যাডমিশনের বেসিক ছিল ওখানের মধ্যে। সো অ্যাডমিশনে গিয়ে আর আশা করি ঝামেলা হবে না। ভাইয়া সিকিউ করাবেন না? এতগুলো সিকিউ করালাম তাও সিকিউ করাবেন না? এত ক্লাসের মাঝে মাঝে তো অনেকগুলো সিকিউই করাইছি, বিগত 3-4 ক্লাস তো শুধু সিকিউই করাইছি, তাই না? আর কত সিকিউ করাবো বলো? তোমাদেরকে সিকিউ করানো ছাড়াও ইভেন অনেকগুলো ম্যাথ করানো হয়েছে যেগুলো অ্যাডমিশন লেভেলের, অনেকগুলো ম্যাথ করানো হয়েছে যেগুলো হচ্ছে অ্যাডমিশন লেভেলের। সো আমি নেক্সট ক্লাসে আরও কয়েকটা অ্যাডমিশন লেভেলের ম্যাথ করাই দিব, তাহলে একদম পুরো জিনিসটা কি ফুল সর্ট আউট হয়ে যাবে। ওকে, সো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পেরেছো। সো মুছে দিচ্ছি। সো ক্ষমতার এককটা কি? ক্ষমতার একক কি বলো দেখি, তোমরা বলো ক্ষমতার একক কি? সো দেখো পি সমান হচ্ছে কত? পি সমান হচ্ছে W/T। সো W এর একক, কাজের একক হচ্ছে জুল, আর এটা হচ্ছে কি সেকেন্ড। সো দেখো জুল পার সেকেন্ড, ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড, এটাকে বলা হয় কি ওয়াট। ক্ষমতার একক হচ্ছে কি জুল পার সেকেন্ড, এটাকে বলা হয় কি ওয়াট। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 জুল পার সেকেন্ড ইকুয়াল হচ্ছে কত? 1 ওয়াট। সো 1 জুল পার সেকেন্ড সমান 1 ওয়াট, অর্থাৎ 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে কি বলে? 1 ওয়াট বলে। সো লিখে রাখো, এক সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে 1 ওয়াট বলে, ঠিক আছে? সো এই জিনিসটা আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, সো এখন হচ্ছে ওয়াট গেল, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার একক, এটা হচ্ছে ক্ষমতার একক। ওকে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে একক, এটা হচ্ছে ক্ষমতার একক। সো মাত্রাটা কি হবে বলো? এখন হচ্ছে মাত্রা। সো ক্ষমতার মাত্রাটা কি হবে দেখো, ক্ষমতার মাত্রাটা কি হবে? ওকে, সো দেখো ক্ষমতার মাত্রা। সো পি সমান হচ্ছে কত? W/T। সো W ইকুয়াল হচ্ছে কত? বল গুণ সরণ ডিভাইডেড বাই কত? টি। সো বল সমান কত? বল সমান হচ্ছে ভর গুণ ত্বরণ সরণ ডিভাইডেড বাই টি। সো ভরের মাত্রা কত? ভরের মাত্রা হচ্ছে m, ত্বরণের মাত্রা কত? LT ইনভার্স 2, আর এটা হচ্ছে কত? সরণ, সরণ হচ্ছে আবার L, আর নিচে টি হচ্ছে টি, টি তো টি। তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ml² T ইনভার্স 3। ওকে, এটা হচ্ছে কি? ক্ষমতার মাত্রা ml² T ইনভার্স 3। ক্ষমতার মাত্রা হচ্ছে ml² T ইনভার্স 3, এটাই হচ্ছে ক্ষমতার মাত্রা। ওকে, সো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ক্ষমতার আরেকটা একক আছে যেটা হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। ক্ষমতার আরেকটা একক আছে যেটা হচ্ছে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। ওকে, সো লিখো ক্ষমতার আরেকটি একক।
সো আরেকটি একক লিখো। আরেকটি একক হচ্ছে কি হর্স পাওয়ার। হর্স পাওয়ারকে এইচপি দ্বারা প্রকাশ করা হয়, রাইট? এইচপি, হর্স পাওয়ারকে এইচপি দ্বারা প্রকাশ করা হয়। হর্স পাওয়ার বা অশ্বক্ষমতা, হর্স পাওয়ার বা অশ্বক্ষমতা, হর্স পাওয়ার বা অশ্বক্ষমতা। সো দেখো, এক অশ্বক্ষমতা সমান, একটা জিনিস মাথায় রাখবা, 1 হর্স পাওয়ার সমান হচ্ছে 746 ওয়াট। 746 ওয়াট। এক অশ্বক্ষমতা সমান হচ্ছে 746 ওয়াট, মানে এক অশ্বক্ষমতা সমান 746 ওয়াট। সো 746 ওয়াটকে আমরা লিখতে পারি 746 জুল পার সেকেন্ড। সো এটাকে যদি আরেকটু অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাচ্ছি 746 জুল ডিভাইডেড বাই 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বা এক অশ্বক্ষমতা বলে। সো লিখে রাখো, অর্থাৎ 1 সেকেন্ডে 746 জুল কাজ করার সক্ষমতাকে এক অশ্বক্ষমতা বলে। সো এই জিনিসগুলো আশা করি সবার ক্লিয়ার। এই জিনিসগুলো আশা করি সবার ক্লিয়ার। সবাই একটু লিখে নাও, লেখা শেষ হলে একটু ডান লিখো, লেখা শেষ হলে একটু ডান লিখিও, তাহলে আমি ভাইয়া আপনার ইউটিউব চ্যানেলে এরকম ডিটেলসে আরও অনেক ভিডিও দিয়েন। হ্যাঁ, আমি হচ্ছে জানুয়ারি থেকে এইচএসসি নিয়ে কাজ করব। আপাতত একটু বিজি স্কেডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি। সো ডিসেম্বর পর্যন্ত হয়তো পসিবল হবে না, বাট এরপর থেকে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর 15 থেকে 20টা করে লেকচার তোমাদের কি করব, আপলোড করব, যেখানে তোমাদের প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে কি থাকবে, প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে বেসিক, একদম কি একটা বেসিকও বাদ যাবে না। একটা চ্যাপ্টারে মিনিমাম 15 থেকে 20টা ক্লাস থাকবে। ওকে, সো এই জিনিসগুলো নিয়ে কাজ করব আস্তে আস্তে। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। এই জিনিসগুলো আশা করি সবার লেখা শেষ। এই জিনিসগুলো আশা করি সবার লেখা শেষ। ওকে, সো নেক্সট আমাদের লাস্ট আরেকটা টপিক, যেটা হচ্ছে কর্মদক্ষতা। আমাদের লাস্ট একটা টপিক হচ্ছে কি কর্মদক্ষতা, রাইট? আমাদের লাস্ট আরেকটা টপিক হচ্ছে কি কর্মদক্ষতা। সৃজনশীল করানো হবে না? সৃজনশীল অনেকগুলোই করানো হয়েছে। প্রিভিয়াস লেকচারগুলো চেক করে দেখো, অনেক টাইপের সৃজনশীল তোমাদেরকে করানো হয়েছে। ওকে, কর্মদক্ষতা কি? সিম্পলি তুমি কর্মদক্ষতা হচ্ছে তোমার কার্যে রূপান্তরিত শক্তি, কার্যে রূপান্তরিত শক্তি ডিভাইডেড বাই মোট সরবরাহকৃত শক্তি। সো কর্মদক্ষতা জিনিসটা কি? কর্মদক্ষতা হচ্ছে তুমি একটা যন্ত্রে কি পরিমাণ ইনপুট দিছো আর তোমাকে ওই যন্ত্রটা কি পরিমাণ আউটপুট দিছে। সো আউটপুট আর ইনপুটের যে রেশিওটা, এটাই হচ্ছে একটা যন্ত্র বা একটা ইঞ্জিন বা একটা মোটরের কি কর্মদক্ষতা বা এফিসিয়েন্সি। ওকে, তাহলে কর্মদক্ষতা হচ্ছে কি তুমি একটা যন্ত্রে কি পরিমাণ ইনপুট দিচ্ছ অ্যান্ড ওই যন্ত্রটা তোমাকে কি পরিমাণ আউটপুট দিচ্ছে, আউটপুট আর ইনপুটের মধ্যে যে রেশিওটা, ওটাই হচ্ছে আমাদের এফিসিয়েন্সি। দেখো, কর্মদক্ষতা হচ্ছে কার্যে রূপান্তরিত শক্তি ডিভাইডেড বাই মোট সরবরাহকৃত শক্তি। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আউটপুট, পি আউট, আর এটা হচ্ছে পি ইন। মানে তুমি কতটুকু পাওয়ার ইনপুট দিছিলা, তোমাকে কতটুকু ওই পাওয়ারের কতটুকু তোমাকে আউটপুট দিছে, তা এই দুইটা রেশিওটাই হচ্ছে কি কর্মদক্ষতা। তাহলে তুমি এভাবে লিখো, কোনো যন্ত্রে কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে
ওই যন্ত্রের মোট কার্যে রূপান্তরিত শক্তি ও সরবরাহকৃত শক্তির অনুপাত বোঝায়। সো কর্মদক্ষতা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? কোনো যন্ত্রের কর্মদক্ষতা বলতে ওই যন্ত্রে মোট কার্যে রূপান্তরিত শক্তি ও সরবরাহকৃত শক্তির অনুপাত বোঝায়। এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতাকে ইটা, এই যে ইটা দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। তো তোমাকে যদি বলা হয় কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70%, এটার মানে বুঝবা তুমি ওই যন্ত্রের মধ্যে 100% মানে 100 একক কি দিছিলা? ইনপুট দিছিলা, বাট আউটপুট কতটুকু পাইছো? 70% পাইছো। সো এটাই হচ্ছে কথা, ঠিক আছে? এটাই হচ্ছে কথা, রাইট? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, দিলাম আর কত পাইলাম তার অনুপাত সহজ ভাষায়। হ্যাঁ, রাইট। সো এটাই হচ্ছে কর্মদক্ষতা, আর কিছু না। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কর্মদক্ষতা। ওকে, ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। সো আজকে তোমাদের আজকের ক্লাসটা এতটুকুই। তোমাদেরকে একটা বাড়ির কাজ দিব, যেটা হচ্ছে অ্যাডমিশনের একটা ম্যাথ। তোমরা বাসার মধ্যে চিন্তা করবা, এই ম্যাথটা বাসার মধ্যে সলভ করবা, না পারলে আমি করাই দিব, ঠিক আছে? সো সবাই একটু কোয়েশ্চেনটা লিখো, একটা ম্যাথ বাড়ির কাজ দিচ্ছি, সবাই কোয়েশ্চেনটা একটু লিখো। ওকে, সো দেখো এই জিনিসটা, এটা হচ্ছে একটা ধরো গোলা বারুদ, এটা হচ্ছে একটা গোলা বারুদ। এটাকে তুমি আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো, সো সেটা এভাবে প্রাসের মতো গিয়ে পড়বে। এখন কথা হচ্ছে এই গোলা বারুদটা একটা সার্টেন টাইম পরে, ধরো একটা সার্টেন পজিশনে এসে কি হয়ে গেল? বিস্ফোরিত হলো, রাইট? বিস্ফোরিত হলো। সো বিস্ফোরিত হয়ে এটা দুইটা টুকরায় বিভক্ত হলো। ওকে, গোলা বারুদটা বিস্ফোরিত হয়ে কি হবে? দুইটা টুকরায় বিভক্ত হবে। ভালো করে দেখো, ঠিক আছে? বিস্ফোরিত হয়ে গোলা বারুদটা দুই টুকরায় বিভক্ত হলো। এই যে এখানে একটা টুকরা হয়ে গেল বিস্ফোরিত, এটা যখন ব্লাস্ট করবে তখন একটা টুকরা হয়ে যাবে এরকম, মানে দুইটা টুকরায় বিভক্ত হবে, আর একটা টুকরা হয়ে যাবে এরকম। সো টুকরাগুলো কি করবে? টুকরাগুলো এভাবে পরাবৃত্তাকার পথ মেনটেন করে পড়বে, ঠিক আছে? সো তোমাকে বের করতে হবে টুকরাগুলোর মধ্যবর্তী দূরত্ব কত দূরত্বে গিয়ে পড়ছে, এই দূরত্বটা কত, এই যে ডেল এক্স এর ভ্যালুটা কত, এই জিনিসটা তোমাকে বের করতে হবে। সো কোয়েশ্চেনটা সবাই একটু দেখো, তুমি একটা গোলা বারুদকে দেখো, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ, যাই হোক এটা হচ্ছে তোমার এক্স অক্ষ। এই যে আমি একটু সোজা করে আঁকি, সো কোয়েশ্চেনটা হচ্ছে একটা গোলা বারুদকে তুমি কি করছো? 60 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো। এই গোলা বারুদটা একটা সার্টেন টাইম পরে বিস্ফোরিত হয়ে দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেছে। সো ওই খণ্ডগুলা পরস্পরের সাপেক্ষে কত দূরত্ব অবস্থান করবে? ভূমিতে পতিত হওয়ার পর ওই খণ্ডগুলা পরস্পরের সাপেক্ষে কত দূরত্ব অবস্থান করবে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। সো কোয়েশ্চেনটা সবাই লিখে নাও, এটাই হচ্ছে কোয়েশ্চেনটা সবাই লিখে নাও, ঠিক আছে? কোয়েশ্চেনটা সবাই লিখে নাও, এটাই হচ্ছে কোয়েশ্চেন। ওকে,
সো কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও, সবাই জাস্ট আমাকে এই জিনিসটা জানাও যে কোয়েশ্চেনটা সবাই বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, কোয়েশ্চেনটা সবাই বুঝতে পেরেছো কিনা জানাও। আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি, এদিকে হচ্ছে তোমার ভি নট, এটা হচ্ছে ভি নট, আর আমার এই বরাবর ধরো আদিবেগ হচ্ছে কত, ইউ, এই বরাবর আদিবেগ হচ্ছে ইউ। সিম্পল, কোয়েশ্চেনটা হচ্ছে এটাই। সো এই জিনিসটা কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারছো কিনা। কত অনুপাতে ভাগ হবে না হবে কিছু দেওয়া নেই, জাস্ট এতটুকু দেওয়া আছে, জাস্ট এতটুকু দেওয়া আছে। সো তোমাদেরকে কাজ ক্ষমতা শক্তিতে যা যা পড়াইছিলাম ওইখানের মধ্য থেকে এই কোয়েশ্চেনটা সলভ করতে হবে। কোয়েশ্চেনটা লিখে নাও, বিস্ফোরণের পর এটা বি পয়েন্ট নাম দাও, এটা বি বিন্দু নাম দাও, বি বিন্দু। সো লিখো বি বিন্দুতে বিস্ফোরণের পর টুকরাদ্বয় ভূমিতে পতিত হলে টুকরাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি আবার একটু বলতেছি তোমাদেরকে কোয়েশ্চেনটা। দেখো আমাদের আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে একটা বোমাকে ওয়াই অক্ষের সাপেক্ষে এভাবে উলম্বভাবে কি করা হয়েছিল, নিক্ষেপ করা হয়েছিল। সো বি বিন্দুতে এসে বোমাটা ব্লাস্ট হবে, ব্লাস্ট হয়ে এই যে টুকরাটা এরকম প্রাস মেনটেন করে কি পড়তেছে। সো ভূমিতে যখন পড়লো তাদের মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা কত এটাই বের করতে বলছে। সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো আশা করি সবাই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। অ্যান্সারটা আমি এখন বলবো না, অ্যান্সারটা আমি নেক্সট ক্লাসে বলবো। আশা করি সবাই কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো, সবাই আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পেরেছো। অ্যান্সারটা আমি নেক্সট ক্লাসে বলবো। কোয়েশ্চেনটা আশা করি সবাই বুঝতে পারছো। এখানে আর কোনো ইনফরমেশন দেওয়া নেই, জাস্ট এতটুকুই হচ্ছে ইনফরমেশন, বাকিটা হচ্ছে তোমাদেরকে করতে হবে। ওকে, সো আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, না হলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি। তোমাদের নেক্সট ক্লাস হবে লাস্ট ক্লাসে আমরা কুয়ার ম্যাথ করে চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। সো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। যান্ত্রিক ক্ষমতার ব্যবহারিক একক কি? যান্ত্রিক ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়াট, সিম্পল হিসাব। ওকে, খুবই হার্ড মনে হচ্ছে। হার্ড তোমাদের পাওয়ারের ম্যাথ করানো হবে, আমি নেক্সট ক্লাসে করাবো পাওয়ারের ম্যাথ, প্যারা নিও না। নেক্সট ক্লাসে আমরা পাওয়ারের অনেক টাইপের ম্যাথ করব, সহজ কঠিন মিক্স অনেকগুলো ম্যাথ করব, কোনো প্যারা নেই। হার্ড মনে হওয়ার কিছুই নাই। তুমি জাস্ট আজকে কি করবা, প্রথম থেকে শুরু করে তুমি গ্রুপে ঢুকে ওইখানে সার্চে গিয়ে আমার নাম লিখো। সার্চে গিয়ে আমার নাম লেখার পর দেখবো আমার সবগুলো লেকচার একদম সিরিয়ালি চলে আসবে। এছাড়া তোমাদের ওয়েব অ্যাপে অ্যাক্সেস দেওয়া আছে যারা কোর্সে অ্যাডমিট আছো। সো তোমরা ওয়েব অ্যাপে গিয়েও ক্লাসগুলো করে নিতে পারো। সো শুরু থেকে একটু ধৈর্য ধরে যদি তোমরা প্রত্যেকটা ক্লাস স্টেপ বাই স্টেপ যদি করে ফেলো, দেখবো অনেক সোজা, কঠিন কিছু নেই। ওকে, সো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। সেকেন্ড পার্ট স্টার্ট করেন, হ্যাঁ সেকেন্ড পার্ট স্টার্ট করা হবে, প্যারা নিতে হবে না। তোমাদের যেহেতু কোর্স শুরু হয়েছে, কোর্সটা অবশ্যই ফুল শেষ করাই হবে। ওকে, সো তোমরা প্যারা নিও না, জাস্ট যেগুলো পড়ানো হচ্ছে এগুলো পড়ে যাও। কুয়ার চৌবাচ্চার ম্যাথ কি সেম? ম্যাথ সেম কি না সেম না এটার জন্যই তো শুরুতে বলে রাখছি, কুয়াতে ওয়াটার লেভেল চেঞ্জ হয় না, বাট কুয়ার মধ্যে কি হয়, চৌবাচ্চার মধ্যে কি হয়, ওয়াটার লেভেল চেঞ্জ হয়। সো কুয়ার ক্ষেত্রে আমরা কোনো ভার কেন্দ্রের সরণ হিসাব করব না, বাট চৌবাচ্চার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ওয়াটার লেভেলটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। সো আমাদেরকে চৌবাচ্চার ক্ষেত্রে কিন্তু ভার কেন্দ্রের সরণটা হিসাব করতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে লাস্ট ক্লাসে আবার দেখা হবে। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।